নমস্কার বন্ধুরা, চলো যাই ফিরে ছোটবেলায় তোমাদের সবাইকে স্বাগত। আমি কাকলি। আজ শোনাবো মনোজ বসুর গল্প রাতের আশ্রয়। রাত দুপুরে মোটর বাস রাস্তার মোড়ে নামিয়ে দিয়ে গেল। গাঁ বসতি নেই কোনো দিকে। আউশ ক্ষেতের মধ্যে দিয়ে কাঁচা রাস্তা চলে গেছে। দুর্যোগও ভীষণ। হু হু করে হাওয়া বইছে। অন্ধকারে চারদিক লেপে পুছে গেছে। একমাত্র সুবিধা ঝিলিক দিচ্ছে মাঝে মধ্যে। সেই আলোয় পথ দেখে এগুচ্ছি। অথচ কোনো গোলমাল হবার কথা নয়। সন্ধ্যা নাগাদ বাস নামিয়ে দেবে, পালকি থাকবে। বাস থেকে নেমেই পালকি, এই সমস্ত লিখেছিল দীপেশ। বিডি অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসে কাজ করে সে। মাইল তিনেক পথ। কাঁচা রাস্তা বটে, কিন্তু বাঁকা চূড়ো নেই। নাকের সোজা চলে গেছে। অন্ধ মানুষও অবাধে চলে যেতে পারে। আর আমার জন্য তো পালকি। দীপেশ সবিস্তারে সমস্ত জানিয়েছিল, কিন্তু বাসটাই বদমাইশি করল। গোড়ায় বেশ ভালো। অ্যাসিস্ট্যান্ট বার 5-7 হ্যান্ডেল মারতেই গর্জন করে উঠল। ড্রাইভার গদি থেকে নেমে এসে ইঞ্জিনের সামনে পথের ওপর গড় হয়ে প্রণাম করল। ভাবখানা এই যে তেঁদরামি করো না আজকের এই দুর্যোগের দিনে। এক দৌড়ে গিয়ে কেশবপুর থানার সামনে নিজের জায়গায় দাঁড়িয়েও রাতের মতন নিশ্চিন্ত। বাসও যেন কানে নিল কথাটা। ভক ভক আওয়াজ করে পথের গরু ছাগল মানুষজনকে ভয় দেখিয়ে দিব্যি ফুর্তি ভরে দৌড়চ্ছে। কুয়োদার হাট ছাড়িয়ে এসেই মাথায় যে কি শয়তানি ভর করল। এক্কেবারে নিশ্চুপ, অনড় হয়ে দাঁড়িয়ে গেছে। কত কাণ্ড করছে ড্রাইভার। এটা খুলছে ওটা খুলছে, ইঞ্জিনের তলায় ঢুকে যাচ্ছে এক একবার। কিছুতেই কিচ্ছু না। শেষটা নিজের সিটে উঠে বসে যত প্যাসেঞ্জার বাসে ছিল সবাইকেই নামিয়ে দিল। বললে, ঠেলুন মশাইরা। 25 জনের 50খানা হাত ঠেললে তো গাড়িও চলতে লাগলো। ঠেলা বন্ধ হলো তো গাড়িও অচল। বৃষ্টি বাদলার মধ্যে গাড়ি যেন নেশা করে বুঁদ হয়ে আছে। আমরা ঠেলেই নিয়ে যাচ্ছি। প্যাসেঞ্জাররা চেঁচামেচি করে উঠল, এ বেশ মজার খেলা দেখছি। ঠেলতে ঠেলতে কেশবপুর পৌঁছে দিতে হবে নাকি? ভাড়া নিয়েছ তবে কেন? ড্রাইভার বলে, বেশ, সিটে উঠে পড়ুন তবে মশাইরা। তাতে যদি গাড়ি কেশবপুর পৌঁছে দেয় আমার ক্ষতি কি? না, তোমার ক্ষতি কোনো দিকেই নয়। গাড়ি না চললে তো আমরা ঠেলবো, চললে তখন তো ইঞ্জিনেই টানছে। তুমি থাকো আরাম করে গদির উপরে। আজে বাজে কথার জবাব না দিয়ে ড্রাইভার নির্বিকারে বিড়ি ধরালো একটা। আমাদের কষ্টে ও কাকুতি মিনতিতে শেষটা বুঝি ইঞ্জিনের দয়া হলো খানিকটা। আওয়াজ দিয়ে উঠল হঠাৎ, চলতেও শুরু করলো। কিন্তু খানিকটা গিয়েই ঝিমিয়ে আসে, আবার দাঁড়িয়ে পড়ে। পুনশ্চ ধস্তাধস্তি। এমনিভাবে যেখানে ঠিক সন্ধ্যার সময় এসে পৌঁছবার কথা, সেখানে রাত্রির 12টা এনে নামিয়ে দিল। দিয়েই ছুট। ড্রাইভার বলে, দেরি করতে গেলে আবার হয়তো বিগড়ে যাবে। নামবার সময়টুকুও দেয় না এমনই অবস্থা। ছুটতে বেরোলো মোটর বাস। নীরব অন্ধকার। ছড়ছড় করে এই সময় বৃষ্টি এলো এক পশলা। কাঁচা রাস্তার জলকাদা ভেঙে চলছি। বিপদের উপর বিপদ। মাঠের উল্টোপাল্টা হাওয়ায় ছাতায় বিঁধে পট পট করে কতগুলো শিক ভেঙে গেল। ছাতার কাপড় উঠছে ঘুড়ির মতো পথ করে। তখন আর চলা নয়, দৌড়নো দস্তুর মতো। তেপান্তরের মাঠ থেকে ছুটে পালিয়ে গাঁ বসতি কোথাও আশ্রয় পেতে চাই। ছুটছি তো ছুটছি। একটা নদীর দেখা মিলল। নদীর কথাও দীপেশ লিখেছিল বটে। নদীটার ওপরে একটা পাকা পুল।
পথ ভুল করিনি তবে, কিন্তু আর তো পেরে উঠিনে। শীত ধরে গিয়ে সর্বাঙ্গ ঠক ঠক করে কাঁপছে, পা যেন আর চলতে চাইছে না। অসাড় হয়ে পথের ওপর পড়ে না যাই, এই এখন ভয়। ছিলিক দিল আরও একবার। দেখলাম পুলটা ছাড়িয়ে অদূরে অশ্বত্থতলায় একটা পাকা ঘর, চুনকাম করা সাদা দেওয়াল বিদ্যুতের আলোয় ঝিকমিক করে উঠল। খেতে চাইনে, জায়গার অকুলান থাকে তো এমনকি শোয়ার কথাও বলবো না, রাতটুকু মাথা গুঁজে থাকবার মতো আশ্রয়। কড়া নাড়তেই সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। এমন নিশিরাত্রে জেগেই ছিল ভিতরের মানুষ। মাথায় আধঘোমটা ফুটফুটে এক তরুণী বউ দরজা খুলে দিল। পিছনে এক বুড়ো মানুষ। বিদ্যুৎ চমকালো ঠিক এই সময়। দেখলাম কাঁদছিল বউটা, এখনও সামলে নিতে পারেনি। কেঁদে কেঁদে চোখ লাল, দু গালে জলের ধারা গড়াচ্ছে। কোন দুঃখে ঘরে খিলেটে বসে কাঁদছিল, পুরোর সঙ্গেই বা কী সম্পর্ক বউটার, ঠিক জানি নে। পুরোই পরিচয় দিয়ে দিলেন। আমার বউমা। দাঁড়িয়ে কেন বাবা, ভিতরে এসো, বৃষ্টিতে নিয়ে গেছো একবারে। শুকনো কাপড় চোপড় আছে তো সঙ্গে? হাতের কিট ব্যাগ দেখিয়ে দিলাম। মোটামুটি সমস্তই আছে। বুড়ো বললেন, বৌমা, বসবার একটা কিছু পেতে দাও খাটের উপর, বাছার বড় কষ্ট হয়েছে। কি মুলায়েম কথা বুড়ো মানুষটির, কথা শুনে সব কষ্ট জুড়িয়ে যায়। চেহারাটিও মুনি ঋষির মতন। বউটি বলবার আগেই বেরিয়ে চলে গেছে। ব্যাগ খুলে শুকনো কাপড় বের করে পরলাম। মাদুর বালিশ আর চাদর হাতে করে বউ ফিরে এলো। পরিপাটি করে পেতে দিল। যেমন শ্বশুর তেমনই বউ। কি ভালো যে এরা, কিন্তু বড় দরিদ্র। নড়বড়ে ছোট্ট একখানা খাট এক্কেবারে খালি পড়েছিল। মাদুর বালিশ চাদরে বিছানা করছে, তাও অতি জীর্ণ। বিছানা করে দিয়েই চলে যাচ্ছে। আমি বললাম, রাত দুপুরে রাতবার হাঙ্গামায় যাবেন না আর। মনিরামপুরে গাড়ি অচল হয়েছিল, সেই সময়টা ভরপেট খেয়ে নিয়েছি। বউটি বড় বড় চোখ মেলে আমার দিকে একবার তাকিয়ে নিঃশব্দে বেরিয়ে গেল। বুড়ো দেখছি মজলিসি মানুষ, এত রাত্রি তবু খাটের প্রান্তে পা ঝুলিয়ে কথাবার্তা আরম্ভ করে দিলেন। একেবারে কিচ্ছু খাবে না বাবা? না লজ্জা করে বলছো? ছেলের মতো তুমি, খুলেই বলি, দুর্যোগে অতিথি হয়ে এলে, সত্যি ভাবনা হয়েছিল কি খেতে দিই এখন। বৌমার মনে ঝড় বয়ে যাচ্ছে, তবু সে মেয়ে বড্ড ভালো। তুমি নিজে থেকে মানা না করলে এতক্ষণে রান্না বান্না বসিয়ে দিত। সুযোগ পেয়ে জিজ্ঞাসা করি, কাঁদছিলেন যেন উনি, কি হয়েছে? পোঁস করে পুরো এক দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। বড় দুঃখের বৃত্তান্ত। সংসারে আগুন ধরে গেল। রোজগেরে ছেলে বাসা থেকে দূর করে দিল আমাদের। আগে বৌমাকে দিল, তারপর আমাকে। একটা বেলার এদিক ওদিক। বাপ বেটি সেই থেকে এখানে আশ্রয় নিয়ে আছি। ছেলে আবার বিয়ে করছে শুনতে পেলাম। বৌমা ছেলে মানুষ তো, খবর শোনা অবধি দু চোখে ধারা বয়ে যাচ্ছে তার। স্তম্ভিত হয়ে গেছি। পুরো আরও কত কি বলে যাচ্ছেন, এক বর্ণ আমার কানে যাচ্ছে না। নিরাপরাধ এই সুন্দরী মেয়েটাকে ত্যাগ করেছে, এবং বাপ বোধহয় পুত্রবধূর হয়ে দু কথা বলতে গিয়েছিলেন, সেজন্য তাকেও তাড়িয়েছে। সেই পাষণ্ড টোপর মাথায় দিয়ে আবার নতুন বউ আনতে চলল। হাতের মাথায় পেলে লোকটাকে সমুচিত শিক্ষা দিয়ে দিতাম।
তাতে আমার জেল ফাঁসি যা হবার হতো। এই সমস্ত ভাবছি, এক সময় বুড়ো উঠে দাঁড়িয়ে বললেন, দরজা দিয়ে শুয়ে পড়ো বাবা, আমরা এই পাশেই রইলাম। জোর বৃষ্টি, বাতাস তখনও বাইরে। বড্ড ধকল গিয়েছে, শুতে শুতেই ঘুমিয়ে পড়েছি। মরার মতন ঘুমিয়েওছি। যখন ঘুম ভাঙল, দরজা খুলে দেখি বিস্তর বেলা হয়েছে, চারদিকে রোদ। রাত্রিবেলার অত দুর্যোগের চিহ্নমাত্র নেই। চলে যাওয়ার আগে পুরো মানুষটিকে দু এক কথা বলে যাওয়া উচিত। বড় ভালো লোক এরা। আরে সর্বনাশ! এ কোন জায়গা? ঘরের ঠিক পিছনে শ্মশানঘাট, মজা নদীর কূলে। আতপোড়া কাঠ, ভাঙা কলসি, ছেঁড়া মাদুর, বালিশ ইতস্তত ছড়ানো। গ্রাম্য শ্মশানের যে চেহারা হামেশাই দেখা যায়। যে কুঠুরিতে রাত্রিবাস করেছি সেটা শ্মশান বন্ধুদের বসা ওঠার জায়গা। দেয়ালে সাল তারিখ সব খোদাই করা আছে। রাত্রিবেলা নজরে আসেনি। নবীনচন্দ্র মালাকার নামে কোন এক ব্যবসায়ী পিতামাতার আত্মার কল্যাণে এই ঘর বছরখানেক আগে বানিয়ে দিয়েছেন। আমার শোবার ব্যবস্থা করে দিয়ে শ্বশুর আর পুত্রবধূ গেলেন কোথায় তবে? ঘণ্টাখানেক পরে বিডি অফিসে হাজির হলাম। অদূরে দীপেশের কোয়ার্টার। স্কুলে পড়বার সময় দীপেশ অভিন্ন হৃদয় বন্ধু ছিল আমার। অনেক বছর পরে হঠাৎই এই সেদিন শিয়ালদা স্টেশনে দেখা। বিয়ের বাজার করে ফিরছে। আমায় নিমন্ত্রণ করে হাত দুটো জড়িয়ে ধরে বারংবার যাওয়ার জন্য বলল। কথা না দিয়ে পারলাম না। সেই কথা রাখতে গিয়ে এত দুর্ভোগ। আমায় দেখে দীপেশ কলরব করে উঠল। বিয়ের তারিখ কাল। আত্মীয় স্বজন কিছু কিছু এসে পড়েছেন। ভিড় জমেছে মন্দ নয়। বলে, এক গলা কথা জমে আছে, চল। চেঁচিয়ে চা খাবার দিতে বলেই টানতে টানতে তার নিজের ঘরখানায় নিয়ে চলল। ঘরে ঢুকেই চমকে উঠি। সামনের দেয়ালে হাসি মুখ করা তরুণীর ছবি। ঠিক তার উল্টো দিকের দেয়ালে বুড়ো মানুষটি। কাল রাত্রে শ্বশুর আর পুত্রবধূ, সেই যে দুজনকে দেখেছিলাম। স্তম্ভিত বিস্ময়ে দীপেশটাকে জিজ্ঞাসা করি, ছবিগুলো কাদের? আমার স্ত্রী নীরা, আর ইনি হলেন আমার বাবা। দীপেশের চোখ ছলছল করে ওঠে। এই কোয়ার্টারে আসার পরেই সর্বনাশ হলো। কলেরা হয়ে দুজনে মারা গেলেন একই দিনে, সকাল আর বিকাল। 8 মাস হয়ে গেল দেখতে দেখতে। বৌমা বলতে বাবা অজ্ঞান। বউ যেতেই তাই যেন তিনি আর দেরি করলেন না। কেমন লাগলো বন্ধুরা? গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো কিন্তু। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল আইকনটা বাজাতে ভুলো না যেন। আজ তবে আসি, আবার আসবো আগামী পর্বে অন্য কোনো গল্প নিয়ে।